Hello everyone, welcome back to my reading vlog channel Miss Lit Talk DHK. আমরা পড়ছি an introduction to logical fallacy কুযুক্তি পরিচিতি। নাওয়েদ ইকবালের লেখা অসম্ভব ইন্টারেস্টিং একটা বই, আর আজকেও আমরা এই বইয়ের একটা দারুণ ইন্টারেস্টিং চ্যাপ্টার পড়ব। আজকে যে অধ্যায়টা পড়ছি তার নাম হচ্ছে, সে অধ্যায়টার নাম হচ্ছে ব্যর্থ বাক্য, যেটাকে আমরা ইংলিশে বলি ইকুইভোকেশন। সো চলো শুরু করি কি আছে আজকের এই চ্যাপ্টার। আজকের চ্যাপ্টারটা কিন্তু খুবই মজার, এবং এটা দিয়ে আমরা এই ব্যর্থ বাক্যকে ইউজ করে বা এই ইকুইভোকেশনকে ব্যবহার করে আমরা নানা ধরনের জোকসও কিন্তু ক্রিয়েট করতে পারি। চলো শুনি। স্কুল থেকে হেঁটে হেঁটে বাসায় ফিরছিল রবিন। পাড়ার গলিতে ঢুকে একটা মোড় নিতে যাবে এমন সময় হঠাৎ কে জানি বাম গালে চটাস করে একটা রামচোর কষিয়ে দিল। কোনো মতে নিজেকে সামলিয়ে নিয়ে গালে হাত বুলাতে বুলাতে চোখ পিটপিট করে তাকিয়ে দেখে কোনায় দেয়ালে হেলান দিয়ে বাপ্পাদা টুথপিক দিয়ে দাঁত খিলাতে খিলাতে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বাপ্পাদা পাড়ার বড় ভাই, এসএসসি ফেল, বিনোদন ক্লাব এবং স্পোর্টস ক্লাবের অবিসংবাদিত নেতা। তাই ছেলেপিলেদের বাধ্য হয়েই সমীহ করে চলতে হয় এবং মাঝে মাঝে এরকম অযাচিত অত্যাচার সহ্য করতে হয়। উফ, এটা কি হলো বাপ্পাদা? কোনো মতে গলায় উষ্মা নিয়ে জিজ্ঞেস করে রবিন। বাপ্পাদা দাঁত খিলাতে খিলাতে উদাস গলায় বলে, আজকে মঙ্গলবার জানোস না? মঙ্গলবারে যারা সামনে পাই তারে ধরেই থাকবো। অভ্যাস হয়ে গেছে বুঝছস, নিজেরে সামলাইতে পারি না। তোর ভাগ্য খারাপ সামনে পড়ে গেছস। জবাবটা মনে ধরে না রবিনের। এটা কোন ধরনের অভ্যাস? এরকম অভ্যাস কেউ করে বাপ্পাদা? কেন, সবারই তো কোনো না কোনো অভ্যাস আছে। বিজ্ঞের মতো জবাব দেয় বাপ্পাদা। তুই সকালবেলা দাঁত মাজস না, গাড়িতে উঠলে সিট বেল্ট লাগাস না, তো আমার মঙ্গলবারে থাপড়ানির অভ্যাস থাকলে সমস্যা কি? বলে আরেকবার থাপড়ানোর জন্য হাত উঁচু করে বাপ্পাদা। মাথা নিচু করে গাল বাঁচিয়ে দৌড় দেয় রবিন। সোজা দৌড়ে বাসার গেটের সামনে। উপরের গল্পটা বাপ্পাদার আসলে শব্দ নিয়ে খেলছে। অভ্যাস শব্দটাকে সে দুইভাবে ব্যবহার করেছে। কথার শুরুতে অভ্যাস বলতে সে বোঝাচ্ছে এমন কিছু যেটা সে নিয়ন্ত্রণ করতে পারে না। সে বলছিল মঙ্গলবারে যারে সামনে পাই তারে ধরে থাপড়াই। অভ্যাস হয়ে গেছে বুঝছস, নিজেরে সামলাইতে পারি না। এখানে অভ্যাস বলতে বোঝাচ্ছে বাতিগ্রস্ততা, যেমন নখ কামড়ানো, আঙ্গুল মটকানো কিংবা ঘন ঘন মোবাইল চেক করা। কিন্তু কথোপকথনের পরের অংশে অভ্যাস বলতে বোঝাচ্ছে এমন কিছু যেটা নিয়মিত করা ভালো, যেমন সকাল সকাল ঘুম থেকে ওঠা, নাস্তা করা ইত্যাদি অভ্যাস। ব্যর্থ বাক্য ইকুইভোকেশন যুক্তিতর্কের মাঝখানে শব্দের মানে পাল্টিয়ে দেয়। মাঝে মাঝে লোকজন খেয়াল না করেই ব্যর্থ বাক্য প্রয়োগ করে বসে। নিচের উদাহরণটা দেখো। বাংলাদেশের রাস্তায় রাইট সাইডে গাড়ি না চললে কি রং সাইডে গাড়ি চলে? এখানে রাইট শব্দটার অর্থ ডান পাশ বনাম বাম পাশ থেকে ঠিক বনাম ব্যাঠিকে বদলে গেছে। মজা না? আরেকটা উদাহরণ দেখা যায়। আমাদের অবশ্যই একসাথে চলতে হবে, নতুবা একেবারে নিশ্চিতভাবে বলা যায় আমাদের একে একে পরপারে চলতে হবে। আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষরের সময় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি কথাটা বলছে এটা আমি বুঝি। আমাদের অবশ্যই একসাথে চলতে হবে, নতুবা একেবারে নিশ্চিতভাবে চলা যায় আমাদের একে অপরের পরপারে চলতে হবে।
এখানে কি লিখেছে, এখানে চলা শব্দটার মানে একাত্মতা বোধ থাকা বোঝাতে ব্যবহৃত হয়েছে, কিন্তু পরে সেটা থেকে মৃত্যুবরণ করাতে বদলে গেছে। পরপারে চলতে হবে, আমাদের অবশ্যই অবশ্যই একসাথে চলতে হবে, নতুবা একেবারে নিশ্চিতভাবে চলা যায় আমাদের একে একে পরপারে চলতে হবে। এটা আমেরিকার স্বাধীনতার পত্র স্বাক্ষরের সময় বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন বলেছে। তো এখানে চলা শব্দটার মানে একতাবদ্ধ থাকা অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়েছে, কিন্তু পরে সেটা মৃত্যুবরণ করাতে বদলে গেছে। রম্য রচনাতে, আমি যেটা বুঝলাম, রম্য রচনাতে দ্ব্যর্থ বাক্য প্রায় ব্যবহৃত হয়ে থাকে। বিখ্যাত রূপকথার গল্প ওয়েজদের জাদুঘর থেকে নেওয়া এই কথোপকথনটাতে যেমন ব্যবহৃত হয়েছে। ডরথি, তুমি কি ইচ্ছা করে এমন করছো নাকি আসলেই মন স্থির করতে পারছো না? কাকতাড়ুয়া, ওটাই তো সমস্যা, মনে যে স্থির করব মগজটাই তো আমার নেই, আছে শুধু খড়। ডরথি, মগজ না থাকলে কথা বলছো কি করে? কাকতাড়ুয়া, তা তো জানি না, কিন্তু কিছু কিছু মগজহীন লোক তো ঠিকই বেজায় বকবক করে না? ডরথি, তা অবশ্য ঠিকই বলেছ। জোস। এখানে কাকতাড়ুয়া মগজ শব্দটার মানে বদলে দিয়েছে। প্রথমবার সে মাথার ভেতরের মস্তিষ্ক নামক শারীরিক গ্রন্থিটার কথা বলেছিল, আর পরে সে বলছে এমন কারো কথা যার জ্ঞান বা বোধ বুদ্ধি নেই। হ্যাঁ, দেখছেন, একটা হচ্ছে মস্তিষ্ক, মানে আমাদের মাথার ভিতরে যে আসলেই যে জিনিসটা, নার্ভাস সিস্টেম সহ, যেটা গরুর ব্রেন আপনারা ফ্রাই করে খান, ছাগলের ব্রেন ফ্রাই করে খান, ওই জিনিসটা। আর পরের বার বলতেছে যে ওই মগজ বলতে সে বোঝাচ্ছে হচ্ছে বুদ্ধিহীনতা, বা হ্যাঁ একটু স্লো কাজ করে, ওইটাকে বোঝাচ্ছে। একটা হচ্ছে একদম অর্গানিক, আমাদের বায়োলজিক্যাল, আর একটা হইতেছে ধরেন আধ্যাত্মিক। বুদ্ধিমত্তা আর কি, যদি আধ্যাত্মিক হিসেবে ধরতে চান আর কি। সো হ্যাঁ, এখানে কাকতাড়ুয়া মগজ শব্দটা মানে বদলে দিয়েছে। প্রথমবার সে মাথার ভেতরে মস্তিষ্ক নামক গ্রন্থিটার কথা বলছিল, আর পরে সে বলেছে এমন কারো কথা যার জ্ঞান বা বোধ বুদ্ধি নেই। আরেকটা উদাহরণ দেখো, সবাই জানে নীতিমালা অহরহ বদলাচ্ছে। প্রবর্তনের কয়েক বছরের মধ্যেই বৈষম্যমূলক নীতিমালা তুলে নেওয়া হয়েছিল। সরকার প্রধানের সমালোচনা নিষিদ্ধ করে প্রবর্তিত নীতিমালা বাতিল করা হয়েছে। দেখেন, তাপগতিবিদ্যার নীতিমালা অনুসারে বলা হয় যে বাস্তবভাবে চিরস্থায়ী গতিশীল যন্ত্র তৈরি করা অসম্ভব, কিন্তু সেটাও এই বৈষম্যমূলক নীতিমালার মতোই সহজেই পরিবর্তিত হতে পারে। আমাদের কোম্পানি একটা চিরস্থায়ী গতিশীল যন্ত্র তৈরি করার চেষ্টা করছে, আপনারা এতে নিশ্চিন্তে বিনিয়োগ করুন। গল্পটা কিন্তু কঠিন ছিল, আরেকটা, সবাই জানে নীতিমালা অহরহ বদলাচ্ছে। প্রবর্তনের কয়েক বছরের মধ্যেই বৈষম্যমূলক নীতিমালা তুলে নেওয়া হয়েছে। সরকার প্রধানের সমালোচনা নিষিদ্ধ করে প্রবর্তিত নীতিমালা বাতিল করা হয়েছে। দেখেন, তাপগতিবিদ্যার নীতিমালা অনুসারে বলা হয় যে বাস্তবভাবে চিরস্থায়ী গতিশীল যন্ত্র তৈরি করা অসম্ভব। চিরস্থায়ী গতিশীল, যেটা চিরস্থায়ী চলছে, তৈরি করা অসম্ভব, কিন্তু সেটাও এই বৈষম্যমূলক নীতিমালার মতোই সহজেই পরিবর্তিত হতে পারে। মানে আমাদের কোম্পানি একটা চিরস্থায়ী গতিশীল যন্ত্র তৈরি করার চেষ্টা করছে, আপনারা এতে নিশ্চিত বিনিয়োগ করুন। ভালোভাবে লক্ষ্য না করা পর্যন্ত এই যুক্তিটা বিশ্বাসযোগ্য মনে হতে পারে। বক্তা প্রথমে নীতিমালা বলতে সরকার দ্বারা প্রবর্তিত আইনের কথা বলেছে, যেমন সংবিধান বা গতিসীমা সংক্রান্ত অধ্যাদেশ। তারপর সে নীতিমালা বলতে প্রাকৃতিক সূত্রকে বুঝিয়েছে, যেটা যে গতির যে সূত্রটা, যে কোনো কিছু চিরস্থায়ীভাবে গতিশীল হবে এরকম কোনো বস্তু নাই আর কি, এরকম কোনো চিরস্থায়ী গতিশীল যন্ত্র তৈরি করা সম্ভব না।
তারপরে কি জানেছি প্রথমে দিতে হবে, তারপর হচ্ছে সেটা হচ্ছে সাংবিধানিক, মানে যেমন আপনি কত স্পিডে গাড়ি চালাতে পারবেন, যেমন আপনি হাসপাতালের সামনে হর্ন বাজাতে পারবেন, যেমন আপনি নারী নির্যাতন করতে পারবেন না, শিশুদেরকে মেয়েদেরকে মলেজ করতে, কোনো মানুষকে অন্যায় আচরণ করতে পারবে না, খুন করতে পারবে না, এরকম নীতিমালা বা অধ্যাদেশ। আর পরে যেটা বলেছে সেটা হচ্ছে প্রাকৃতিক সূত্রকে বুঝিয়েছে, যেটা প্রকৃতিতে কখনো পরিবর্তিত হয় না, যেমন অভিকর্ষ সূত্র। অভিকর্ষ সূত্র প্রাকৃতিক, এটা কখনো পরিবর্তিত হয় না। আর অধ্যাদেশ হচ্ছে আপনি যুগের সঙ্গে তাল মিলিয়ে বা সময়ের প্রয়োজনে বা কোনো একটা কিছুকে কন্ট্রোলে করতে আপনি নীতিমালা অধ্যাদেশ পরিবর্তন করতে পারেন। সো ইয়েস, দ্যার্থ বাক্য ইকুইভোকেশন। ইয়েস, আজকের চ্যাপ্টারটা খুব মজার ছিল। আমরা জানি যে এই বইটাতে ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি, কুযুক্তি পরিচিতি, এখানে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের শেষে হচ্ছে আমরা কিছু এক্সারসাইজ করি। তো আজকে এক্সারসাইজটা একটু আমি তাড়াতাড়ি শেষ করে ফেলবো। প্রত্যেকবার দেখা যায় আমার ভিডিও অনেক বড় হয়ে যায়, আমি অনেক পক করি। সো আজকের বেশিরভাগই কোয়েশ্চেন আমি আপনাদের দর্শকদের হাতে ছেড়ে দিব আর কি, দর্শকরা কি বলে। নিচের উদাহরণগুলোতে কোন শব্দের অর্থ বদলে গেছে? এক, বাবা এই গাছটাকে কলম করতে হবে। ছেলে, এত বড় গাছটাকে কিভাবে কলম করবে? তোমার কলমের কালি তো শেষ হয়ে যাবে। এখানে গাছের কলম আর কলমের কালির কলম, ওটাকে টুইস্ট করেছে বাবা। সেকেন্ড কোয়েশ্চেন, এক্সারসাইজ। বাবা 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 এরকম করে না, বড়দের কথা শুনতে হয়। ছেলে, বাবা আমি তো সবসময় তোমাদের কথা শুনি, যতবার তোমরা কথা বলো সেটা তো আমি কানে শুনতে পাই। এখানে সেটাকে কথা শুনতে হওয়াটা মানে আমাকে অবেই করতে হবে, আমার কথা শুনতে হবে, আমার অনুশাসন মানতে হবে, অর্থে বুঝে বাবা। আর সেটা বলতেছে না, কেন তুমি আর মা যখন কথা বলো আমি তো কান দিয়ে শুনি, তোমার একটু কথা বলছো, বা আমাকে যখন আমি তো কান দিয়ে শুনি। সো শোনা, লিসনিং আর অবে করা ইজ টু ডিফারেন্ট থিংস, রাইট? 3 নাম্বার, মজদুর পার্টির সভাপতি। আমাদের সংবিধানে সকল মানুষের মধ্যে সাম্যতা বিধান করতে বলা হয়েছে, কিন্তু আজকে আমরা চারিদিকে সাম্যতার অভাব দেখতে পাই। ধনী রাজনীতিবিদ আর শিল্পপতিরা বিলাসিতায় গা ভাসাচ্ছে, যখন গরিব মানুষ ডাস্টবিন থেকে কুড়িয়ে খাচ্ছে। কই, কেউ একে সাম্যতা বলতে পারবে না। আপনারা মজদুর পার্টিকে ভোট দিন আর সাংবিধানিক মূল উদ্দেশ্যকে সমুন্নত করতে সাহায্য করুন। আমাদের সংবিধান সকল মানুষের সাম্যতার বিধানের কথা বলা হয়েছে, কিন্তু আমরা সাম্যতা অভাব দেখতে চাই। সেগুলোর কাছে যখন পর্যন্ত আবেদন করছে, কেউ একে সাম্যতা বলে না। আপনারা মজদুর পার্টি বললে আমরা, হ্যাঁ, সংবিধানের অর্থ দুইটাই, সাংবিধানিক মূল, এখানে দুইটাই ঠিক কথাই বলছে। এটা সাংবিধানিক যেটা, আর সাংবিধানিক মূল উদ্দেশ্যকে সমুন্নত করতে সাহায্য করুন। সাংবিধানিক মূল উদ্দেশ্য যেটা আমাদের সংবিধানের সকল মানুষের সাম্যতা বিধান রয়েছে, এটাই তো সংবিধানের মূল উদ্দেশ্য, তাই না? তো আমার কাছে মনে হচ্ছে না এটার মধ্যে কোনো দ্ব্যর্থ বাক্য বা ইকুইভোকেশন নেই। বনমানুষ, শোষক আর আমার কুকুর ভুল, এরা সবাই বুদ্ধিমান প্রাণী। এরা সবাই নানা রকম কৌশল করা শিখতে পারে আর জটিল সামাজিক জীবন যাপন করে। আমার মনে হয় মানুষরা একমাত্র বুদ্ধিমান প্রাণী বলতা ঠিক না। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে কোনো মানে কুকুররাও বুদ্ধিমান প্রাণী, কারণ তারা নানা রকম কৌশল এবং জটিল সামাজিক জীবনযাপন করে। আপনি ভাবেন তো বর্তমান যুগের যে কুকুর, এই যে স্ট্রিট ডগগুলো, ওরা কি করে? আমি তো ওদিন দারুণ একটা ইন্টারেস্টিং বিষয় দেখেছি, একটা গরু সংক্রান্ত, খুবই জোস। ওইটা দেখলে আপনি বুঝবেন যে মানে প্রকৃতি সাথে পশু পাখি খুব মানে ভয়ঙ্করভাবে কীভাবে যেন একটা জটিলতা আছে, ওদেরও কিন্তু জীবন জটিলতা। সেই কুকুর এখন ড্রাই কেক খায়, সো তারও তো একটা জীবন জটিল আছে। সে কোথায় থাকে, কোথায় ঘুমায়, কি করে, তারও একটা ল্যাঙ্গুয়েজ, তারও একটা সমাজ ব্যবস্থা আছে। সেও তো তার সঙ্গী সাথী, অন্য কুকুর ভাই বোন, বউ বাচ্চা প্রেমিকা, তাদের সাথে ইন্টারাক্ট করে কোনো না কোনো, হয়তো তাদের একটা সোশ্যাল সিস্টেম আছে না? তো এই যে ইট কাঠের এই পৃথিবীতে তাদের সোশ্যাল সিস্টেমটা তো এখন জটিল হয়েছে, রাইট? তো আমার কাছে, এবং এই যে মানুষের মতো তারাও বুদ্ধিমান প্রাণী, কারণ তারাও এরকম ট্রিক শিখতে পারে, কৌশল করতে পারে, নানা ধরনের কৌশল শিখতে পারে। তো আমার কাছে বলছে না এটার মতো কোনো দ্ব্যর্থ বাক্য বা ইকুইভোকেশন নাই। ক্ষয় চলে যাই। আচ্ছা, 4 নাম্বারটাকে 2 ভাগে ভাগ করেছে ওরা।
শেষ। এই এক্সারসাইজটাও দুই ভাগে বিভক্ত। আমরা তখন যে অর্থ বদলে গেছে, এই যে কয়টা কোয়েশ্চেন করলাম, এই কোয়েশ্চেনগুলোর এক্সারসাইজ করলাম, এগুলার খুঁজে বের করতে হবে যে এগুলোর মধ্যে অর্থ বদলে গেছে কিনা। এখন এই এক্সারসাইজের আমরা মানে সেকেন্ড পার্টে যাচ্ছি। নিচের উদাহরণগুলোতে যদি কোনো দ্ব্যর্থ বাক্য ব্যবহার করা হয়ে থাকে, যদি কোনো কুযুক্তি ব্যবহার করা হয়ে থাকে, তাহলে সেটা কোন কুযুক্তি প্রয়োগ করা হয়েছে। এটা এখন একটা মজা হবে, এতদিন যা পড়েছি তার একটা রিভিউ হয়ে গেল, তাই না? 5 নাম্বার, কিশোর খিদা লেগেছে, যদি ফ্রিজে খাবার কিছু আছে কিনা দেখি, ফ্রিজে খাবার কিছু আছে নাকি। দূর, বাসি ফুলকপি ভাজি, থাক আমার আর খিদা লাগছে না। খিদা লেগেছে, বাসি ফুলকপি ভাজি, থাক আমার আর খিদা লাগছে না। এখানে কি কোনো প্রযুক্তি আছে? ভাষার কোনো আমি টুইস্ট আই ডোন্ট থিংক আমি দেখছি। খিদা লেগেছে প্রথমে যেটা হয়েছে সেটাই আছে না, এটা আপনারা আমাকে একটু হেল্প করেন, এটা আমি বুঝতে পারছি না। না আমরা নেক্সট উইকে এটার অ্যান্সার নিয়ে আমরা কথা বলবো। সেকেন্ড ইয়েতে চলে যাই প্রশ্নে। যদি কেউ বেশি বেশি কুযুক্তি ব্যবহার করে তাহলে সে নিশ্চয়ই যুক্তি জ্ঞানহীন। কুযুক্তি পরিচিতি নামের এই বইটাতে অনেক কুযুক্তি উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে এটা নিশ্চয়ই খুবই যুক্তি জ্ঞানহীন বই। এখানে কুযুক্তি শব্দটাকে টুইস্ট করে ব্যবহার করছে, যে কুযুক্তি পরিচিতি, যেহেতু কুযুক্তি পরিচিতি, কেউ যদি বেশি বেশি কুযুক্তি ব্যবহার করে তাহলে সে নিশ্চয়ই যুক্তি জ্ঞানহীন। কুযুক্তি পরিচিতি নামের এই বইটাতে অনেক কুযুক্তি উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা খুবই যুক্তি জ্ঞানহীন বই। প্রথমে বলা হচ্ছে যে কুযুক্তি যে ব্যবহার করে সে হচ্ছে যুক্তি জ্ঞানহীন মানুষ, আর এটা হচ্ছে কুযুক্তি পরিচিতি। এখানে একটা ইন্ট্রোডাকশন লজিক্যাল ফ্যালাসি, কিভাবে কাকে কুযুক্তি বলা হয়, কুযুক্তি কত প্রকার ও কি কি সেটাকে মিন করা হয়েছে, যে কুযুক্তি সংক্রান্ত পরিচিতি দিবে আপনাকে। সো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। 7 নম্বরে, ধূমপান করলে ক্যান্সার হয়, এটা প্রমাণ করা খুব সহজ, কারণ এটা সন্দেহাতীতভাবে দেখানো হয়েছে যে ধূমপান একটা ক্যান্সারজনক মাধ্যম। ধূমপান একটা ক্যান্সারজনক মাধ্যম, ইয়েস। ধূমপানের ক্যান্সার, এটা তো সন্দেহাতীতভাবে আসলে প্রমাণ হয়েছে নাকি, এটাও আপনার তো ছেড়ে দিলাম। 8-এ যাই। হ্যাচ্ছো, ঠান্ডাই লেগে গেল মনে হচ্ছে, যাই একটা সোয়েটার গায়ে দিয়ে আসি। এটা আমি আপনার হাতে ছেড়ে দিলাম, আজকে আমি বেশি পক করবো না। 9, এটা কিন্তু আপনারা আমাকে কমেন্টে সাহায্য করবেন আমাদের, নাহলে আমরা নেক্সট উইকে আমরা এটার অ্যাসাইনমেন্ট আমরা আলোচনা করব। কমল, কি সর্বনাশ, আমি গত 2 সপ্তাহ ধরে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছি, খেয়ালই করিনি। পারে, তুমি তো অনেক খাটাখাটনি করো, তোমার বসকে বলো না কেন যে তোমার বেতন বাড়িয়ে দিতে। এটা বারেক বলতেছে। আবার কমল, ওনার সাথে যোগাযোগই করতে পারছি না, উনি তো ছুটি। কমল কি বলছে, কি সর্বনাশ, আমি গত 2 সপ্তাহ ধরে বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছি, খেয়ালই করিনি। বারেক বলতেছে, তুমি এত খাটাখাটনি করো, তোমার বসকে বলো না কেন তোমার বেতন বাড়িয়ে দিতে। তা ওনার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন, উনি তো ছুটিতে। এখানে বিরতিহীনভাবে না, এখানেও আমি আই ডোন্ট ফাইন্ড এনিথিং। সো এটাও আপনাদের কাছে থাকলো, আপনারাও একটু চেষ্টা করেন আমরা একটু মিলেমিশে করবো, কারণ আমি তো দেখা যায় যে বলেই দিই। 10 নম্বর, এই খেলার অর্ধেকটাই শতকরা 90% মগজের খেলা। জাতীয় দলের এই খেলার অর্ধেকটাই শতকরা 90% মগজের খেলা। এই খেলার অর্ধেকটাই শতকরা মগজের খেলা। জাতীয় দলের খেলোয়াড় ড্যাশ, এই খেলার অর্ধেকটাই খেলার অর্ধেকটাই শতকরা 90% মগজের খেলা। জাতীয় দলের খেলা, এটা কোন খেলোয়াড় বলতে পারে? এটা আপনাদের বুঝে জানতে, কারণ হ্যাঁ আমরা মিলেমিশে শিখবো, আমরা ভাবা প্র্যাকটিস করবো। তো তার জন্য যে একা একা তো অনেক দূর যাওয়া যায়, একা একা শেখাটা খুব টাফ। ফ্রেন্ডস টুগেদার। কম্পিউটার, আমরা সেকেন্ড কোয়েশ্চেনে চলে যাই। কম্পিউটার, এই প্রোগ্রামটা একটা অবৈধ ক্রিয়া সম্পাদন করেছে, একে ধ্বংস করে দেওয়া হবে। এই প্রোগ্রামটা একটা অবৈধ ক্রিয়া সম্পাদন করেছে, একে ধ্বংস করে দেওয়া হবে। জানতা, হায় হায়,
আমি তো অবৈধ কাজ করে ফেলছি, আমি তো অপরাধী হয়ে গেলাম, আমার কি এখন জেল জরিমানা হবে? এটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের কথা বলতেছে। কম্পিউটার প্রোগ্রাম হয়তো কোনো কারণে হ্যাক হয়েছে বা কোনো একটা কাজ করে ফেলছেন যেটা আসলে তার করা উচিত হয় না, আর এটা হচ্ছে অবৈধ কাজ। আপনি ব্যক্তিগত জীবনে চুরি চামারি করে ফেলছেন। সো দুইটার মধ্যে ইয়েস, এটার মধ্যে দ্ব্যর্থ বাক্য, ভোকেশন আছে। 12 নম্বর চলে যাই। নতুন সন্তানের বাবা। আমার চাচা বলেন বাচ্চাদের শাস্তি দেওয়া উচিত না, এতে কোনো কাজ হয় না। চাচা নিশ্চয়ই ঠিক বলেছেন, উনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর খুব বুদ্ধি রাখেন। এটা হচ্ছে ভুল বিশেষজ্ঞের দোহাই। উনি ইলেকট্রিশিয়ান, উনি বাচ্চাদেরকে নিয়ে আসলে আই ডোন্ট নো। 13 নম্বর কোয়েশ্চেনে চলে যাই। বিজ্ঞাপন। 13 নম্বর বিজ্ঞাপন। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য সর্বোৎকৃষ্ট স্থান। আর কোনো বিশ্ববিদ্যালয়ে এমন দারুণ সহপাঠী খুঁজে পাবেন না যেমন পাবেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে। সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আপনাকে দিচ্ছে সর্ব উৎকৃষ্টভাবে আত্ম উন্নয়ন করার চাবিকাঠি। আপনার সাধ্য অনুযায়ী মহৎ সব কাজ করার সুযোগ আছে একমাত্র সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় পড়াশোনার জন্য সর্বোৎকৃষ্ট স্থান। আর কোনো বিশ্ববিদ্যালয়ে এমন দারুণ সহপাঠী খুঁজে পাবেন না। পড়াশোনার জন্য সর্বোচ্চ কোন সাবজেক্টে পড়বো, কি সমাচার, সেটা পৃথিবীব্যাপী কারা অধ্যাপক, এদের কিছু নাই। খুব অদ্ভুত কথা বলছে, আমার কাছে মনে হচ্ছে এটা ভুলও হতে পারে। এটাও আপনাদের কাছে একটা কোয়েশ্চেন থাকবে যে এটা আসলে কি বুঝাতে, মানে এখানে কি কুযুক্তি আসলে আছে। যেমন সাউথ ইস্ট আপনাকে দিচ্ছে উৎকৃষ্টভাবে আত্ম উন্নয়ন করার চাবিকাঠি। আপনার সাধ্য অনুযায়ী মহৎ কাজ করতে পারবো, আত্ম উন্নয়ন করার চাবিকাঠি দিবে, সহপাঠী খুঁজে পাবেন, এগুলো সবই একমাত্র সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় দিবে। কিন্তু পড়াশোনার তার সঙ্গে হ্যাঁ এগুলো রিলেটেড, কিন্তু কোন সাবজেক্টে পড়াশোনা করব এগুলো তো হচ্ছে পাশাপাশি। মানে একটা টপিক আমরা পড়ি, তার সাথে সেই টপিকটাকে আরো পলিশভাবে জানা বোঝার জন্য এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের ধ্যান ধারণা রাখতে হয়। সো আই ডোন্ট নো, এটা আপনাদের কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন চলে যাই। 14 নম্বর। রাস্তায় কার সাথে দেখা হলো? রাজদূতের কাছ থেকে কিছু খড় নেবার জন্য হাত বাড়িয়ে রাজা জিজ্ঞেস করল। কেউ না, বলল রাজদূত। রাস্তায় কার সাথে দেখা হয়েছিল? রাজদূতের কাছ থেকে আরো কিছু খড় নেওয়ার সময় হাত বাড়িয়ে রাজা এই কথাটা জিজ্ঞেস করলো রাজদূতকে। কেউ না, বলল রাজদূত। ঠিক, বলল রাজা, ওই ভদ্র মহিলাও তাকে দেখেছেন। কেউ না নিশ্চয়ই তোমার থেকে ধীরে হাঁটে। হুজুর, আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করি, বিষণ্ণ গলায় বলল রাজদূত। আমি হলফ করে বলতে পারি কেউ আমার থেকে দ্রুত হাঁটতে পারে না। ওই কেউ না যে পারে না সেটা তো বোঝাই যাচ্ছে, বলল রাজা, না হলে সে তো তোমার আগে এখানে পৌঁছে যেত। লুইস ক্যারলের কালজয়ী শিশু সাহিত্য, অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস থেকে। দেখি আবার এটা পড়ি। ও, কেউ না কেউ তোমার থেকে ধীরে হাঁটে, এই লোকটা খুব দ্রুত হাঁটে। সো ওইখানে এটা এই শব্দটা টুইস্ট আছে যে রাস্তায় তোমার সঙ্গে কারো দেখা হয়েছিল? রাজদূতের কাছ থেকে খড় নিতে হাত বাড়িয়ে রাজা জিজ্ঞেস করল। কেউ না, বলল রাজদূত। ঠিক, বলল রাজা, এই ভদ্র মহিলাও তাকে দেখেছেন। কেউ না কেউ নিশ্চয়ই তোমার থেকে ধীরে হাঁটে। হুজুর, আমি তো আমার সর্বোচ্চটাই চেষ্টা করি, বিষণ্ণ গলায় বলল রাজদূত। আমি হলফ করে বলতে পারি কেউ আমার থেকে দ্রুত হাঁটতে পারে না। রাজা কিন্তু তোমার থেকে ধীরে হাঁটে। ইয়াস, কেউ না কেউ তোমার থেকে ধীরে হাঁটেই দেখেই দেখছে তুমি অনেক দ্রুত হাঁটছো। তো রাজা ওর ইয়াতেই আছে, দ্রুত হাঁটতে পারে না। ওই কেউ না যে পারে না সেটা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে, বললেন রাজা, না হলে সে তো তোমার আগেই এখানে পৌঁছে যেত। এটা লুইস ক্যারলের কালজয়ী শিশু সাহিত্য, অ্যালিস থ্রু দ্য লুকিং গ্লাস থেকে নেওয়া হয়েছে। এটা হয়তো আমরা অনেকে এটার মুভিটা অ্যানিমেশনটা আমরা দেখেছি, অ্যানিমেশন কার্টুন। সো ইয়েস, আমার রিডিং ভিলগ চ্যানেল দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং আমি আশা করি যে এই সোফার এতগুলো পর্ব যারা দেখেছেন
তারা এই পর্বটাও দেখে ফেলবেন। ব্যর্থ বাক্য, ইকুইভোকেশন, শব্দের টুইস্ট, শব্দের খেলা কীভাবে খেলা যায়, একটা শব্দকে কীভাবে ডিফারেন্ট মিনিংয়ে ব্যবহার করা যায় আর কি, এটা শিখলাম। তো আমার এই রিডিং ভিলগটা মিস লিটক ডিএচকে দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। নেক্সট এপিসোড দেখার জন্য আমন্ত্রণ থাকলো। আর এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো প্লিজ 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 আমরা ভাবার চেষ্টা করবো। আমরা সেটাই প্র্যাকটিস করছি। সো আমাদের এই ভাবা প্র্যাকটিস করার চেষ্টা, যাতে আমরা একসাথে কাজটা করতে পারি, তার জন্য কমেন্টে আমাকে এই যে কোয়েশ্চেনগুলো যেগুলো আমি আটকে গেলাম সেগুলো অ্যান্সার জানাতে আমাকে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা, বাই।